ভাই, আপনি যে এইখানে আসবেন এটা তো আর কেউ জানে না। শুধু আপনি আর আমি জানি যে আমরা দুজনেই এখানে আসব। কিন্তু আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কোনো কিছুই আসছে না। হঠাৎ করেই চারিদিক থেকে গোলাগুলির শব্দ হলো। আকাশ সে নিজেকে সেভ করলো, আর সেভ করার পরে সাব্বিরকে নিয়ে সে সাইডে চলে গেল। আর সাইডে যাওয়ার পরে সে পিস্তলটা বের করলো। আর পিস্তলটা বের করার পরে আকাশ জোরে জোরে বলতে লাগলো, এত বড় সাহস আমার উপর অ্যাটাক করা! ঠিক আছে, আয় দেখি তোরা কতজন আছিস। আমি একাই আছি, কোনো সমস্যা নেই। তারপর আকাশ তার নিচের পিস্তলটা বের করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আর ওরাও অন্ধকারের মধ্যে গুলি করতে লাগলো। আকাশের আবছা আলোতে আকাশের চেহারাটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছে ওরা। আকাশও তাদের চেহারা ভালোভাবে দেখতে পাচ্ছে, কিন্তু মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ মুখের মধ্যে মাস্ক পরে আছে। তারপরে এভাবে কিছুক্ষণ গোলাগুলি চলতে লাগলো। আর গোলাগুলি চলার পরে আকাশ সেখানে দাঁড়িয়ে রইল। আর আকাশ সাব্বিরকে বলল লাশটাকে নিয়ে যাওয়ার জন্য। সাব্বির লাশটাকে গাড়িতে তুলে ফেললো। আর গাড়িতে তোলার পরে আকাশ সে নিজেই ড্রাইভ করতে লাগলো। আর ড্রাইভ করতে করতে তার নিজের ফরেন্সিক ল্যাবে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আকাশ সাব্বিরকে বলতে লাগলো, সাব্বির, তুই এই লাশটাকে ভালোভাবে চেক কর। আমার মনে হয় ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, কারণ মেয়েটাকে যেহেতু ছুরি দিয়ে আর ইট দিয়ে মুখ থেতলে দিয়েছে, তার মানে এখানে কোনো না কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকবেই। তুই তাড়াতাড়ি এটা চেক কর। তারপরে আকাশ কোনো কিছু না বলে সে তার রুমে চলে আসলো। আকাশ রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। আর খাবার খাওয়ার পরে আকাশ নিচে ল্যাপটপে কাজ করতে লাগলো। আর এভাবেই বেশ কয়েকটা সময় পার হয়ে যায়। সন্ধ্যার সময় আকাশ একাই গাড়ি নিয়ে বের হলো। আকাশের মাঝে মাঝে ইচ্ছে করে সে লং ড্রাইভে যাবে, আর আজকেও তার কোনো ব্যতিক্রম হলো না। আকাশ নিচের মতো করে ড্রাইভ করে যাচ্ছে। আর তখনই হঠাৎ করেই দেখতে পেল যে নিরিবিলি রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে হর্ন দিচ্ছে। মেয়েটাকে হর্ন দেওয়ার পরে মেয়েটা কোনো সাইড দিচ্ছে না। আকাশ সামনে গাড়িটা ব্রেক করলো। আর ব্রেক করার পরে আকাশ সামনের দিকে এগিয়ে গেল। আর এগিয়ে যাওয়ার পরেই মেয়েটা তাকে বলতে লাগলো, ভাইয়া, আপনি কি আমার একটু উপকার করতে পারবেন? আসলে আমি এখানে রাস্তার কোনো কিছুই চিনি না। আজকেই গ্রাম থেকে এসেছি, আমি এই ঠিকানায় যাব। আমাকে নিয়ে যেতে পারবেন প্লিজ ভাইয়া? আমি অনেকটা বিপদে পড়েছি, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি কিন্তু কোনো গাড়ি আসছে না। আপনাকে দেখেই দাঁড় করালাম। ঠিক আছে, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন। আচ্ছা চলুন, আমি আপনাকে আপনার ঠিকানায় নামিয়ে দিচ্ছি। আর কখনো এভাবে রাতের বেলা একা বের হবেন না, সমস্যা হতে পারে, কারণ এই এলাকাটা ভালো নয়। তারপরে আকাশ কোনো কিছু না ভেবেই মেয়েটাকে তার গাড়িটা তুলে ফেললো। আর মেয়েটাকে গাড়িতে তোলার পর মেয়েটা তার কাগজে আকাশকে ঠিকানা দিল। আর আকাশ অনুযায়ী যেতে লাগলো। আকাশ মেয়েটার দিকে তাকিয়ে আছে। আকাশ মেয়েটার চোখগুলোকে ভালোভাবে লক্ষ্য করছে। মেয়েটার চোখ জোড়া সত্যিই অনেক সুন্দর। মেয়েটার কাজল কালো চোখ আকাশের মন কেড়ে দিয়েছে। আকাশ যেন মনে হচ্ছে সে তার দিকেই তাকিয়ে থাকবে। তারপরে আকাশ সেই মেয়েটার ঠিকানা অনুযায়ী চলে আসলো। আর আসার পরে মেয়েটা নেমে গেল। আর মেয়েটা নেমে যাওয়ার পরে আকাশ মেয়েটাকে বলতে লাগলো, শুনুন, এখন থেকে রাতের বেলা বাইরে আসবেন না। আর এই শহরটা অনেক গরম, এই শহরে নতুন এসেছেন, কারো কথা ছাড়া বের হবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত কষ্ট করে আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেছেন। আসলে আমি গ্রাম থেকে এখানে পড়াশোনা করার জন্য এসেছি, এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। এটা আমার মামার বাসা। আপনার অনেক ভাগ্য ভালো যে আপনি অন্য কোনো মানুষের সামনে পড়েন নেই, না হলে আরও অনেক কিছুই হয়ে যেত। ঠিক আছে, তাহলে চলুন, আপনার সঙ্গে কালকে দেখা হচ্ছে আমার। কাল কালকে আপনার সাথে আমার দেখা হবে মানে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আপনার সাথে কেন আমার দেখা হবে? আপনি কি আমাকে চেনেন? আপনি তো আমাকে ভালোভাবে চেনেন না। আপনাকে আমি আসলেই চিনি না, আপনাকে আমি আজকে প্রথম দেখলাম, কিন্তু কালকে মনে হচ্ছে যে আপনার সঙ্গে আমার খুব দেখা হবে। আর কালকে আমাকে দেখে চমকে যাবেন না। তারপরে আকাশে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসলো। আকাশ সে নিজের মতো করে আবারও ড্রাইভ করে যাচ্ছে।
কিন্তু সে ড্রাইভ করার মাঝে ওই মেয়েটাকেই খুঁজে পাচ্ছে। মেয়েটা যেন এখনো তার পাশে রয়েই গেছে। সে মেয়েটার কাছ থেকে বের হতে পারেনি। মেয়েটার মধ্যে একটা অদ্ভুত মায়া কাজ করছে। এই প্রথম আকাশ কাউকে মন থেকে ভালোবেসে ফেলেছে। কখনো এসব ভালোবাসার প্রতি আকৃষ্ট হয়নি, এই প্রথম। তারপরে আকাশ তার বাসায় চলে আসলো। আজকে আর ঘোরাফেরা করা হলো না। আকাশ বাসায় এসে শুয়ে পড়লো। আর তখন তার মোবাইলে কল আসলো। আকাশ কলটা রিসিভ করলো, আর কলটা রিসিভ করার পরেই আকাশকে ওপাশ থেকে বলতে লাগলো, ভাই, আমি মালামালগুলো নিয়ে আসছি। মালামালগুলো বর্ডারের কাছে আটকে আছে। পুলিশ কোনোভাবে ভিতরে আসতে দিচ্ছে না এখন। আপনি একটু কথা বলেন। তুই পুলিশকে আমার নাম বল, তাহলেই ছেড়ে দেবে। আর কোনো মিথ্যা বলার দরকার নেই, বুঝতে পেরেছিস? আর কোন পুলিশটা তোকে আটকেছে এটার নামটা মনে রাখ, আর চেহারাটাও মনে রাখ, তাহলেই হবে। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে আমি কল কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি ডেভিল মাফিয়া কিংয়ে কথা বললাম। আর সাথে সাথেই আমার ট্রাকগুলো ছেড়ে দিল। তারপরে আমি ট্রাকগুলো ভাইয়ের গোডাউনে নিয়ে যেতে লাগলাম। তারপরে রাকিব ট্রাক ভর্তি মালামালগুলো ডেভিল কিংয়ের গোডাউনে নিয়ে যেতে লাগলো। আর এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। পরদিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠল। আর ঘুম থেকে ওঠার পরে আকাশ যথারীতি ফ্রেশ হয়ে নিল। আর ফ্রেশ হবার পরে সে টিভিতে নিউজ দেখছে। কালকের সেই মেয়েটার কথাই নিউজ বলছে। আকাশ এই নিউজগুলো দেখে হেসে হেসে গড়াগড়ি করছে। আর তখনই সাব্বির তার মোবাইলে কল দিল। আর কল দেওয়ার পরে সাব্বির ওপাশ থেকে আকাশকে বলতে লাগলো, ভাই, আমি একজনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। আর ওই ফিঙ্গারপ্রিন্টের মানুষ 20 থেকে 40 বছরের মধ্যে হবে, মানে মধ্যবয়স্ক হবে। এবং সব কিছু মিলিয়ে দেখতে হবে। আর কি, আর মেয়েটাকে প্রথমে ধর্ষণ করে তারপরে মেয়েটাকে এভাবে মারা হয়। মেয়েটা তো সাদের হয়ে কাজ করত, তাহলে কি সাদ নিজেই এটা করলো? কিন্তু সাদ যদি এটা করে তাহলে তো তার নিজেরই লস হবে, কারণ মেয়েটা তো তার এখানেই কাজ করতো। তারপরে আকাশ সাব্বিরের সঙ্গে আর কিছু কথা বলে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে আকাশ কাজের বুয়াকে বলে তার জন্য খাবার রেডি করার জন্য। আর কাজের বুয়া তাড়াতাড়ি করে খাবার রেডি করে দিল। আর আকাশ খাবার খেয়ে যথারীতি সে ছদ্মবেশে ভার্সিটিতে যেতে লাগলো। আজকে এই তার ভার্সিটির প্রথম দিন। সে ভার্সিটিতে যাচ্ছে অন্য জায়গায় তার একটা গোপন কাজের জন্য। আর এই কাজের জন্য আকাশ খুবই নিম্নমানের কিছু কাপড় চোপড় পরেছে। দেখতে তাকে ক্ষেতের মতো দেখাচ্ছে। যে কেউ দেখলেই তাকে সাইড দিয়ে দিবে। আকাশ নিজের মতো করে হেঁটে যাচ্ছে। আকাশ হাঁটতে হাঁটতে এসে ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটিতে এসে সামনের দিকে তাকিয়ে বলল যে একটা ছেলেদের গ্রুপ মেয়েদেরকে উত্তপ্ত করছে। মেয়েগুলো নীরবে কান্না করছে। মেয়েগুলো কোনো কিছু বলতে পারছে না। আকাশ এসব কিছু চারপাশে দেখে সত্যি একটা দীর্ঘশ্বাস ফেলল। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, এইসব কিছুর পিছনে শুধুমাত্র সাদ আছে। সাদের জন্য কোনো মানুষ শান্তিতে থাকতে পারছে না। তোকে আমি এমন শিক্ষা দিব যে আর কখনো আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার সাহস করবি না। এই কথা বলে আকাশ একটা গাছের নিচে বসে পড়ল। আর আকাশ গাছের নিচে বসে পড়ার পরে আকাশ কালকে রাতের সেই মেয়েটাকে চোখ দিয়ে খুঁজে যাচ্ছে, কিন্তু মেয়েটাকে ভার্সিটিতে কোথাও দেখা যাচ্ছে না। আর হঠাৎ করে দেখতে পেল মেয়েটা কালো বোরখা আর একটা নেকআপ পরে, হাতে মোজা, পায়ে মোজা এমনভাবে আসছে, এটা আকাশের দেখে সত্যিই অন্যরকম ভালো লাগলো। মেয়েটাও আকাশকে দূর থেকে দেখতে পেল। আর মেয়েটা দেখে আকাশের কাছেই আসলো। আর আকাশের কাছে এসে আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর তখন মেয়েটা নিচু থেকেই বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে? আপনাকে তো কালকে অন্য রূপে দেখেছিলাম। আপনার এত স্মার্ট, এত কিছু, এত দামি গাড়ি, আর এখন দেখছি আপনি এভাবে। বুঝতে পারছি না। দয়া করে আপনি কালকের ব্যাপারটা ভুলে যান। কালকে মনে করবেন যে আমি একজন অন্য একটা লোক ছিলাম, আর আজকে আমি একজন ভার্সিটির ছাত্র। আর কিছু জানতে হবে না, আর সময় হলেই জানতে পারবেন ধীরে ধীরে। ও, আসলে কালকে আপনার সঙ্গে ভালোভাবে পরিচিত হইনি, কারণ অনেক ভয়ের মধ্যে ছিলাম, তার জন্য। আচ্ছা, আমি ইসরাত জাহান নিসা, বাসা রাজশাহী, এখানে পড়াশোনার জন্য এসেছি। আর আপনি? আমার ব্যাপারে না বললেই হবে।
আমার ব্যাপারে যত জানবেন ততই নিজের জন্য খারাপ হবে। আমার ব্যাপারে না জানলেই হবে। চলুন। তা আপনি কোন ডিপার্টমেন্টে? আমি তো এবার 3য় বর্ষে ভর্তি হয়েছি। ট্রান্সফার নিয়ে আগে একটা ওইখানে ভার্সিটিতে পড়তাম, কিন্তু ওখানে ভালো লাগে না, তাই ঢাকায় আসছি। তারপরে আকাশ আর নীলা এভাবেই দুজনে তারা কথা বলতে লাগলো। নীলা খুব সহজ সরল একটা মেয়ে, আর নীলার এই বিষয়টাই আকাশের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আকাশও তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আকাশ তার সঙ্গে নানান বিষয় নিয়ে গল্প করছে, আর এভাবেই সময় পার হচ্ছে। আকাশও একই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, তার জন্যেই বেশ জমে গেছে তাদের। তারপরে দুজনে মিলে ক্লাসে চলে গেল, আর ক্লাসে যাওয়ার পরে নীলা আকাশের পাশেই বসলো। আর আকাশের পাশে বসার ফলে সবাই আকাশের দিকে কেমন যেন অন্যরকম চোখে তাকাচ্ছে, কারণ এরকম ছেলের পাশে এরকম একটা মেয়ে কিভাবে বসতে পারে। আর তখন নীলা আকাশকে বলতে লাগলো, আচ্ছা, আপনি যে কালকে এত স্মার্টলি চলাফেরা করছিলেন, কিন্তু আজকে কেন আপনি এটা পরে আসলেন ভার্সিটিতে? তো সবাই দামি পোশাক পরে আসে, আপনি কেন এটা করলেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। সবাই দেখছেন আপনার দিকে কেমন করে, কেমনভাবে তাকাচ্ছে। আমি তো তোমাকে বলেছি যে সময় হলে তুমি এটা খুব ভালোভাবেই জানতে পারবে। আর এখন তো আমরা বন্ধু, তাই তুমিও আমাকে তুমি করে বলবে, আর কখনোই আপনি করে বলবে না। বুঝতে পেরেছো? আসলে আমি কখনো কাউকে তুমি করে বলিনি তো, তার জন্য প্রথম প্রথম একটু সমস্যা হবে। আচ্ছা, তুমি যে তুই করে বললে ভালো হবে না? তুই করে যদি বলি, মানে প্লিজ, আসলে এই প্রথম কেউ আমার থেকে ছেলে বন্ধু হলো, তাই আর কি। তাহলে তুমি চেয়ারম্যানের একমাত্র মেয়ে। যাক, ভালোই হলো যে তোমার বাবা তোমাকে শহরে পড়ানোর জন্য পাঠিয়েছে, না হলে তো গ্রামেই পড়ে থাকতে। আসলে আমার বাবা চায় আমি যেন মানুষের মতো মানুষ হই, তাই খুব আশা করে আমাকে এই ঢাকা শহরে পাঠিয়েছে, মামার বাসায়। বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে আর অনেক চিন্তা করে। আসলে আমি একমাত্র মেয়ে তো, তার জন্যই। আচ্ছা, তোর বাসায় কে কে আছে? সত্যি কথা বলতে, আমার এই দুনিয়াতে আপন বলতে কেউই নেই। শুধুমাত্র তুমি আমার একমাত্র বন্ধু হয়েছো, আর কখনো কেউ আমার বন্ধু হয়নি। ও আচ্ছা, সরি রে, আমি আসলে বুঝতে পারিনি। আমি যদি জানতাম তাহলে তোকে কখনোই কষ্ট দিতাম না। আমি মনে হয় তোকে অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছি, 15 কথা মনে করিয়ে দিয়েছি। আরে না, সমস্যা নেই। আমার এসব সবকিছু সহ্য হয়ে গেছে। আচ্ছা, স্যার আসছে, তুই চুপ থাক। তারপরে ওরা দুজনে মিলেই ক্লাস করলো, আর ক্লাসের ফাঁকে ফাঁকে ওরা টুকটাক কথা বলছে। এভাবে ওরা অনেক বিষয় নিয়েই কথা বলছে, আর ক্লাস শেষ করে দুজনে মাঠের মধ্যে বসে আছে। আর তখনই নীলা বলল, আচ্ছা, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, কারণ মামা আমার জন্য টেনশন করবে। ঠিক আছে, কালকে তাহলে দেখা হচ্ছে তোর সঙ্গে। চল তাহলে একসাথে যাই। ঠিক আছে, চল তাহলে আমরা হেঁটে হেঁটেই যাই, কারণ হেঁটে হেঁটে গল্প করতে করতে গেলে সময়টা কেটে যাবে, আর তোর চারপাশে ঘোরাফেরাও হবে। শুধু কি এই খ্যাতের সঙ্গে ঘুরলেই হবে? আমাদেরকে নিয়ে ঘুরতে হবে না? নতুন ভার্সিটিতে এসে এত দেমাগ কোথা থেকে আসলো শুনি? আমাদের সামনে দেমাগ দেখালে তো আমরা এই দেমাগ ভেঙে দেই। তা সুন্দরী, সাইজ কত? এই যে মিস্টার, আপনি কে? আপনি ওনাকে এসব বাজে কথা কেন বলছেন? আমরা তো আপনাকে কোনো ডিস্টার্ব করিনি। আপনি কেন এখানে এসেছেন? তুই আমার ভার্সিটিতে ভর্তি হয়ে মেয়ে নিয়ে ঘুরবি, আর অথচ আমাকে জানাবি না, আমার অনুমতি নিবি না? এটা কি করে হতে পারে? এখানে যত ছেলে মেয়ে আছে সকলেই আমার পারমিশন নিয়ে রিলেশন করে, এবং আমি যদি পারমিশন না দেই তাহলে কোনোভাবেই রিলেশন করতে পারে না। প্রতিটা মেয়ে আমার সঙ্গে রুম ডেট করে তারপরে রিলেশনে যেতে হবে অন্য ছেলের সঙ্গে। এটাই এখানকার নিয়ম। কেন ভাই, আপনি কেন এমনটা করবেন? আর সবাইকে কি আপনি আপনার মতো মনে করেন নাকি? প্লিজ, আপনি আমাদেরকে ছেড়ে দেন। আমরা সত্যি অনেক গরিব ঘরের মানুষ। আমরা বন্ধু, প্লিজ। ভাই হয়তো আপনাকে চিনতে পারে নাই ভাই, আপনি শুধু অর্ডার দেন, এই কাজ ছেলেটাকে ফেলে দিয়ে এই মেয়েকে এখানে তুলে নিয়ে গিয়ে আপনার জন্য রেডি করে দেই। এত কথা বলিস না, আমাকে কথা বলতে দে। এই খ্যাতের বাচ্চা খ্যাত, তুই এত কথা বলিস কেন? একটা থাপ্পড় দিলে আর একটা থাপ্পড় দেওয়ার জায়গা থাকবে না?
এই বলে ছেলেটা পরপর কয়েকটা আকাশের গায়ে হাত তুলল। আকাশের গায়ে হাত তোলার পরে আকাশের চোখগুলো লাল হয়ে গেল। আকাশের ইচ্ছে করছে ছেলেটাকে এখনই মেরে এখানে পুঁতে ফেলার জন্য, কারণ আজ পর্যন্ত কেউ তার গায়ে হাত তোলার সাহস পর্যন্ত করেনি। আর সে তার সামনে প্রিয় মানুষটাকে এমন বাজে কথা বলছে, এদিকে নীলা কোনো কথা বলছে না। নীলা চুপ করে আছে। গ্রামের সাধারণ একটা মেয়ে কী বা বলবে। আর হঠাৎ করেই পরপর 8-10টা গাড়ি ভার্সিটিতে প্রবেশ করলো। আর গাড়িগুলো দেখেই আকাশ বুঝতে পারল যে স্বাদের লোকজন এসে গেছে। হঠাৎ করেই স্বাদ একটা দামি গাড়ি থেকে নামলো। আর দামি গাড়ি থেকে নামার পরে নিলয় দৌড়ে কাছে গেল। আর আকাশ এটা খুব ভালোভাবেই দেখতে পেল। আকাশ ঠিক এমন একটা সিচুয়েশনের জন্যেই অপেক্ষা করছিল। তারপরে আকাশ নীলাকে বলতে লাগলো, নীলা, তুমি এখন এখান থেকে চলে যাও, ঠিক আছে? আমি তাহলে পরে আসব। আর বেশি সমস্যা হলে তুমি আমার নাম্বারটা নিয়ে যাও, পরে না হয় আমাকে বাসায় পৌঁছে কল দিও। তারপরে নীলা আকাশকে তার নম্বরটা দিয়ে দিল। আর সেও নিজে নাম্বারটা নিয়ে সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে গেল। আকাশ এখানেই অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। আকাশ সব কিছুই দেখছে। আকাশ শুধু একা নয়, সকল ছাত্রছাত্রী সব কিছু দেখছে। আর তখনই সাদ সবার সামনে বলতে লাগলো, তোরা নাকি আমার ছোট ভাইয়ের কথা শুনিস না? আজকে থেকে যদি কেউ আমার ছোট ভাইয়ের কথা না শুনিস, তাহলে তোদেরকে কি অবস্থা করব সেটা তোরা ভাবতেও পারবি না। তোদেরকে মেরে ব্রিজের নিচে ফেলে রাখবো। আর তোদের বাপ ডেভিল কিং জনগণের সেবক, তার সঙ্গে যদি কারো যোগাযোগ থাকে বা আমি যদি এটা জানতে পারি, তাহলে তাকেও মেরে ফেলবো। সারাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে সে বেঁচে যায়। আর এখন থেকে এই ভার্সিটিতে প্রতিটা ছাত্রছাত্রী ড্রাগস বিক্রি করবে, আর এই ড্রাগসগুলো নিলয়ের কাছ থেকে নিয়ে যাবে। নিলয়, তুই শুধু দেখবি যে কে এসব করে না, তাকে সোজা মেরে ফেলবি, কোনো কথা নাই। এই বলে সাদ আবারও গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে সে চলে গেল। আর সে চলে যাওয়ার পরে নিলয় আরো কিছু কথা বলল। আর এসব আকাশ চুপচাপ দেখছিল। আকাশ এমন কিছু হবে এটা আগে থেকেই বুঝতে পেরেছিল, কারণ এই ভার্সিটিতে সাদ এবং তার ছোট ভাই পুরো নরক বানিয়ে দিয়েছে। আর এটাকে শায়েস্তা করার জন্যেই আকাশ এই ভার্সিটিতে এসেছে। আকাশ তারপর কোনো কিছু না বলে চুপচাপ হেঁটে যেতে লাগলো। আর হেঁটে যাওয়ার পরেই কোথা থেকে একটা মেয়ে এসে তাকে ধাক্কা দিল। মেয়েটা বড়লোক বাবার একমাত্র মেয়ে। এই কলেজের সভাপতির মেয়ে হলো মেঘলা। আকাশ রাস্তায় পড়ে গেল আর নিজেকে উঠিয়ে সামনে দাঁড় করালো। আর সামনে দাঁড়াতেই দেখতে পেল জিন্স আর টপ পরে তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর মেয়েটা তার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে মেয়েটা তাকে বলতে লাগলো, কিরে খ্যাতের বাচ্চা খ্যাত, তুই কি করে আমাকে ধাক্কা দেওয়ার সাহস করিস? তুই আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিস তাই না? আমার সঙ্গে রুম ডেট করতে চাস? এই চিরকুটের মধ্যে এসব কি লিখেছিস? আপু, আপনি কি বলছেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তো আপনাকে কোনো চিরকুট দেই নেই। আপনি কি নিজের হাতে আমাকে দিতে দেখেছেন? তাহলে কি ওই নিলয় আমাকে মিথ্যা কথা বললো? ওই নিলয় বললো তুই নাকি আমার সাথে রুম ডেট করতে চেয়েছিস। তোর সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? তুই জানিস আমি কে? আমি এই ফোন দিলে তোর অবস্থা কি হবে? আপু, আপনি হয়তো কোনো ভুল করছেন। আর ওই নিলয় একটা খারাপ ছেলে। হ্যাঁ, আপনাকে হয়তো ভুল বলেছে। আমি এমন কোনো কিছু করিনি। আসলে আমি তো আপনাকে আজকেই প্রথম দেখলাম। আমি কি করে আপনাকে আজকেই প্রপোজ করতে যাব আর এসব বাজে কথা বলবো? তোদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করেই চেনা আছে। তোরা সুযোগ পেলেই বড় লোকের মেয়েদেরকে উত্তপ্ত করিস এবং সুযোগ পেলে তাদেরকে বিয়ে করে সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাস। তোদেরকে আমার খুব ভালো করেই চেনা আছে। আপু, আপনি কিন্তু সত্যি সত্যি আমার সঙ্গে শুধু শুধু এসে ঝগড়া করছেন। আমার অনেক কাজ আছে। আমি আপনার সঙ্গে এখন এইসব বিষয় নিয়ে কথা বলার কোনো প্রয়োজন মনে করছি না। আর শুধু শুধু ভিত্তিহীন কথাবার্তা আমি বলি না। তখনই হঠাৎ করে কয়েকটা ছেলে পেলে এসে আকাশকে মারতে লাগলো। আকাশের বুঝতে বাকি রইল না যে এটা নিলয়ের কারসাজি। নিলয় এটা ইচ্ছে করেই মেঘলাকে ডেকে এনে এসব করিয়েছে।
আকাশ এই কলেজের সকল ছাত্রছাত্রীকে খুব ভালোভাবে জানে, কারণ আকাশ সব কিছু জেনে বুঝেই এখানে এসেছে। ওরা আকাশকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, আর ওরা নিচে থেকেই চলে গেল। আকাশ নিজেকে অনেক কষ্ট করে তোলে। সে কোনো রকম তার বাসায় আসলো, আর বাসায় আসার পরে সে নিজেই ঔষধ লাগাতে লাগলো, কারণ এখন কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। সব কিছু মুখ বুজে সহ্য করতে হবে, কারণ এখনও অনেক কিছু জানার বাকি আছে। তখনই নীলার নাম্বার থেকে কল আসলো। আকাশ কলটা রিসিভ করলো, আর কলটা রিসিভ করার পরে সালাম দিল। সালাম দেওয়ার পরেই নীলা সালামের উত্তর নেওয়ার পর বলল, কি ব্যাপার, তোর কণ্ঠ এমন রোগীদের মতো শোনাচ্ছে কেন? তোর কি হয়েছে রে? সত্যি করে বলতো। ওই ছেলেগুলো তোকে আমার জন্য কিছু বলেছে, তাই না? প্লিজ সত্যি করে বল। আচ্ছা, তুই আমাকে নিয়ে এত উতলা হচ্ছিস কেন? আর আমার কোনো কিছুই হয়নি, সত্যি বলছি। আসলে একটু মারামারি হয়েছে, একটু ব্যথা পেয়েছি, এই আর কি। ওদের সাথে কেন এত কথা বলতে গেলি? ওরা যা কিছু বলে সব কিছু মুখ বুঝে সহ্য করতি। আমাদের তো কোনো কিছু করার ছিল না, তাই না? ওরা যদি আমাকে মেরেও ফেলতো তাহলেও আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু ওরা তোকে বাজে কথা বলেছে, আর সেটার জন্যই আমি কথা বলেছি। আমি যে ওদেরকে মেরে ফেলিনি এটা তাদের ভাগ্য। তুই কোনো চিন্তা করিস না, আমাকে শুধুমাত্র কয়েকটা দিন সময় দে, ওরা দেখবি দুনিয়া থেকেই নাই হয়ে গেছে। দেখ, এমন কোনো কিছুই করবি না। আমি তোকে শুধু আমার বন্ধু মনে করি। আমি কোনো চাই না যে আমার বন্ধু খুন করুক বা আমার বন্ধু মাফিয়া টাইপের হয়ে যাক। দেখ, তোর সঙ্গে আমার সব কিছু শেয়ার করতে ইচ্ছে করছে, কিন্তু এখন সব কিছু শেয়ার করলে তোর মাথাটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই আমি এখন কোনো কিছুই তোকে বলবো না। সময় হোক, তারপরে আমি তোকে আমার ব্যাপারে সব কিছু খুলে বলবো, কারণ তুই ছাড়া আপন বলতে আর তেমন কেউ নেই। তুই আমার প্রথম বন্ধু, আর এটাই শেষ। তুই মাঝে মধ্যে এমন একগুলো কথা বলিস না, যেগুলো কথা আমি আসলে বুঝতে পারি না। কালকে রাতে তুই আসার সময় বললি যে খুব তাড়াতাড়ি দেখা হবে, তারপরে বুঝতে পারলাম যে ভার্সিটিতে দেখা হবে, এবং সেটাই হলো। কিন্তু এখন তুই বলছিস, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। সত্যি করে বলতো আমাকে। আচ্ছা বল, এখন কি করছিস? এসব কথা পরেও বলা যাবে, পরে সব কথা বলার জন্য অনেক সময় পড়ে আছে। তা বাসায় ফোন করেছিস? বাসায় ফোন করিস, খবর নিয়েছিস? হ্যাঁ, বাসায় ফোন করে সবার খবর নিয়েছি। সবাই অনেক ভালো আছে। আমাকে নাকি ওরা খুব মিস করছে। জানিস, আমার বান্ধবীরা না সবাই আমার জন্য আসার সময় কান্না করেছে। আমার অনেক খারাপ লাগছিল, কিন্তু আসতে তো হলোই। দেখ, এত মন খারাপ করার কি আছে? শোন, আমি ছাড়া তুই কারোর সঙ্গে কথা বলবি না, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেব, এটা বলে দিলাম। তুই শুধু আমারই থাকবি। যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তুই কি করবি? আমি এখন পড়াশোনা শেষ করে বাড়িতে যাব, তখন কিন্তু বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমার বিয়ে করার আগেই তোকে একটা সুন্দর লাল টুকটুকে একটা বউ এনে দিব, তো সব কিছুর খেয়াল রাখবে। হ্যাঁ, আমার খেয়াল রাখার জন্য একটা মানুষ দরকার, আমাকে বোঝার জন্য একটা মানুষ খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়, আমি কিছু কাজ করব। তারপরে আকাশ বিদায় দিয়ে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে আকাশ যথারীতি রেডি হয়ে নেয়। আর রেডি হবার পরে সে তার নিজের আস্তানায় চলে আসে। আর আসার পরে সবাই আকাশকে দেখে দাঁড়িয়ে যায়। আর দাঁড়ানোর পরে আকাশ সবাইকে বলতে লাগলো, সাব্বির, তোর কাজ হচ্ছে যে তুই সব সময় নিলয়ের পিছনে থাকবি। নিলয় কোথায় যায়, কার সঙ্গে কথা বলে, সমস্ত কিছু আমার চাই। আর কার কার সঙ্গে দেখা করে সবগুলোর ছবি আমার চাই, ওদের ডিটেলস সহ। আর রাফি, তুই এটা দেখবি যে সাদের কোথায় কোথায় আস্থানা আছে, আর তার সকল লোককে ধরে একটা একটা করে মারবি। জুবায়ের, তোর কাজ হলো তুই খেয়াল রাখবি যেন সাদ কোনোভাবেই মানুষের ক্ষতি করতে না পারে। আর আমি ভার্সিটিতে আছি। ভাই, একটা কথা বলার ছিল। আপনার সঙ্গে মন্ত্রী সাহেব দেখা করতে বলেছে। আমাদের অনেক লোক সে জেলের ভিতর ঢুকিয়ে রেখেছে। আমি তার সঙ্গে কথা বলেছি, কিন্তু সে কোনোভাবেই আপনার সঙ্গে দেখা না করে ছাড়বে না। ওই দিন গোলাগুলির সময় মন্ত্রী ছিল তার জন্য। ঠিক আছে, চল তাড়াতাড়ি, এখনই আমি মন্ত্রীর সঙ্গে দেখা করব। সবাই গাড়ি বের কর। তারপরে আকাশ সবাইকে গাড়ি বের করতে বলল। তারপরে আকাশ তার নিজের গাড়িতে উঠে পড়ল।
আর আকাশ তার নিজের গাড়িতে ওঠার পরে সাব্বির চালাতে লাগলো আর ড্রাইভ করতে করতে চলে আসলো মন্ত্রীর বাসার সামনে। তারপরে আকাশ সবাইকে রেখে আকাশ সাব্বির আর রাফিকে নিয়ে ভিতরে চলে আসলো। আর ভিতরে আসার পরে দেখলো মন্ত্রিসভার সঙ্গে মিটিং করছে আর সেখানে সাদ রয়েছে। আর সাদ এখানে এটা দেখার পরে আকাশ কেমন যেন বিতর্কিত হয়ে গেল, কারণ সাদের সঙ্গে মন্ত্রী কিসের সম্পর্ক। আকাশ গিয়ে সেখানে বসে পড়ল আর বলতে লাগলো, সরি মন্ত্রী সাহেব, আমি আপনার অনুমতি না নিয়েই আপনার এখানে বসে পড়েছি। তা বলেন, আমাকে কি কারণে এখানে ডেকেছেন? আকাশ, তুমি যেটা করছো এটা কিন্তু মোটেও ঠিক করছো না। তুমি একের পর এক সাদের লোকজনকে মেরে ফেলছো, এটা কি ঠিক হচ্ছে? আর সেদিন আমি রাস্তায় ছিলাম, আমার গায়েও তো গুলি লাগতে পারতো, তাই আমি তোমার ছেলেগুলোকে অ্যারেস্ট করছি। ও আপনাকে কত টাকা দিয়েছে যে আপনি আমাকে এসব কথা বলছেন? আমিও আপনাকে টাকা দিয়ে আলমারি ভরিয়ে দিতে পারি, কিন্তু আমি আপনাকে টাকা দিব না, কারণ আপনাকে টাকা দিয়ে আমার এই বালের কোনো দরকার লাগে না। আকাশ একাই সব কিছু করতে পারে, কেন দেখেননি? আকাশ, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তুমি কি ভুলে গেছো তুমি এখন কার সামনে কথা বলছো? তুমি যত আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং হও না কেন, আমি একজন এই রাজ্যের মন্ত্রী, তোমার সেটা মানতে হবে, এমনকি সম্মান করতে হবে। তো আপনি এ রাজ্যের মধ্যে একজন মন্ত্রী, সো মন্ত্রীর মতোই থাকবেন। কিন্তু আপনি আড়ালে নির্দিতে অন্ধকারে আপনি যে ওদেরকে সাহায্য করছেন, এটা তো ভালো কাজ হতে পারে না, তাই না? আপনি যদি এর পরেও কারোর সঙ্গে হাত মিলিয়ে আমার ওপর কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আপনাকে দুনিয়া থেকে নাই করে দেব। আর আমি আপনার বাসায় এসে আপনাকে থ্রেট দিয়ে গেলাম, আর আমি এই প্রথমবার আপনাকে থ্রেট দিয়েছি, পরের বার আর কোনো থ্রেট দেব না, সোজা ফেলে দেব। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার সামনে মন্ত্রী সাহেবকে এসব কথা বলছিস? তুই জানিস তুই কার সামনে বসে কথা বলছিস? এখনো ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোকে এখানেই শেষ করে দেব। তুই কি মনে করেছিস আমি ফুটপাতের মধ্যে ফুল বিক্রি করি নাকি রে, যে আমাকে ছিঁড়ে নিবি বা জোর করে কেড়ে নিবি? এই আকাশ কি একদিনে তৈরি হয়েছে? ধাপের পর ধাপ পার হয়ে আজকে আমি এই পর্যায়ে পৌঁছিয়েছি। তোর কোথায় কোথায় কানেক্টেড আছে এটা আমার খুব ভালো করেই জানা আছে। চাইলে তোকে এইখানেই মেরে দিতে পারে, কিন্তু কেন মারবো না জানিস? কারণ তোদের পিছনেও বড় একটা মানুষ আছে, তাকে জানবো, এটা তোকে বলে দিলাম। আর আমি তোর কাছ থেকেই সব জানবো, দেখি তুই কি করতে পারিস। শুধুমাত্র তোর কণ্ঠটা শুনেছি, যদি তোর একটাবার ছবি পেতাম তাহলে তোকে আজকে আর এখানে আসতে হতো না, আজকে কবরে শুয়ে থাকতি। কিন্তু আফসোস, তুই আমার সকল লোককে ধরে ফেলেছিস। মন্ত্রী সাহেব, 1 ঘন্টার মধ্যে যদি আমার লোকেরা আমার জায়গায় না আসে, তাহলে কিন্তু আপনার মেয়ে আর বাসায় ফিরবে না। আপনার মেয়ে এখন জিম করতে গিয়েছে, তাই না? তারপরে আকাশ হাসতে হাসতে সেখান থেকে চলে আসলো। আকাশ তার আরও একটা কাজ করার জন্য সেখানে যেতে লাগলো। আর এদিকে সাদ মন্ত্রীকে জিজ্ঞেস করলো, সাহেব, আমি আপনাকে এতগুলো টাকা দিয়েছিলাম যে আপনি আকাশকে ডেকে এনে আকাশের সঙ্গে কথা বলবেন, এমনকি আকাশের চেহারাটা একটু দেখবেন, কিন্তু আপনি কি করলেন? আপনি আরও তার কথায় চুপ করে গেলেন। আপনি আসলেই একটা ভিতুর ডিম, আপনাকে দিয়ে কোনো কিছুই হবে না। আপনি জানেন এখন আকাশ কি করবে? তোমার কত বড় সাহস, আমাকে দিয়ে তুমি এত বড় কাজ করতে চাচ্ছ? আর তোমার কি মাথা ঠিক আছে? যে আকাশ আজ পর্যন্ত তার ফেস রিভিল করে নাই, এখন আমি তাকে কি করে ফেস রিভিল করব? আপনি তার সঙ্গে ভালোবেসে কথা বলতেন, আপনি তার লোকগুলোকে কেন ধরতে গেলেন? ওর সঙ্গে ঝামেলা হয়েছে আমার, আপনি কেন তার লোকগুলোকে ধরলেন? তাহলে তো ও আপনার উপর এতটা রাগ দেখাতো না, আপনার সঙ্গে বন্ধুত্ব করতো। ও আমার সঙ্গে কখনো বন্ধুত্ব করবে না, এটা আমি খুব ভালো করে জানি। ও আমার ব্যাপারে সবকিছু জেনে গেছে যে আমি তোমার সঙ্গে হাত মিলিয়েছি, আমি বিদেশে চলে যাব, কারণ এই দেশে যে কোনো জায়গায় থাকলেও আমাকে খুঁজে বের করে ফেলবে, আমাকে ছেড়ে দিয়ে গেছে, আর আমি এসব কোনো কিছু করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আপনার ব্যাপারে বসকে সব কিছু বলে দেব। আমাদের বস যদি একটাবার জানতে পারে তাহলে আপনাকে উনি নিজেই মেরে দেবে, কারণ আপনার মতো মানুষ আমাদের দলে দরকার নেই। এখন তো আকাশকে চেনো না, এখন তো এখানে নতুন, তাই না? আকাশ সেই ছোটবেলা থেকেই এই ঢাকা শহরে আছে। ঢাকা শহরের এমন কোনো মানুষ নেই যে আকাশকে চেনে না। ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো লোক পর্যন্ত আকাশকে সম্মান করে। কেন জানো?
কারণ আকাশ আড়াল থেকে সবাইকে সাহায্য করে থাকে। সাধারণ মানুষের সামনে একটাবার আকাশের নামে বদনাম করে দেখো, তোমাকে সেখানে মেরে ফেলবে। আমি তো এটাই চাই যে আপনি তার বিরুদ্ধে কথা বলেন, কথা বলার পরে মিথ্যা কিছু বলে লোকজনকে বিশ্বাস করেন যে আকাশ আসলে ভালো নয়, আকাশ আসলে সব কিছু যা করেছে সব কিছু তার নিজের জন্য। আপনি এসব কিছু বলেন, আপনি তো কোনো কিছুই করছেন না। আমাদের প্ল্যান হলো এটা, আকাশ যদি মানুষের চোখে খারাপ হয়ে যায় তাহলে তার শক্তিটা অনেকটা কমে যাবে। তার কোনো কিছুই হবে না। তার ক্ষমতা সম্পর্কে আর কেউ না জানুক, আমি খুব ভালো করে জানি। ব্যাংকক, কানাডা, সৌদি, মালয়েশিয়া, ইউরোপ সকল দেশের সঙ্গে ওর কানেক্টেড আছে। ও যদি একটা ফোন করে তাহলে কি অবস্থা হবে সেটা তুমি ভেবে দেখেছ? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, এটা তোমার বুঝতে হবে। তুমি কি করে ভাবলে যে এত সহজে তার চেহারাটা তুমি দেখে ফেলবে, জাস্ট কণ্ঠটা শুনতে পারবে? আমার তো মনে হচ্ছে যে আপনি এখন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, কারণ আপনি আকাশের নামে এত সুনাম করেছেন কেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি যদি আরেকটা বার সব কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে মেরে ফেলবো। তারপরে আকাশ নিচে ফরেনসিক ল্যাবে চলে আসলো। আর ফরেনসিক ল্যাবে এসে সে সাব্বিরের সঙ্গে আরও কিছু আলাপ আলোচনা করতে লাগলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যার সময় আকাশকে নীলা কল দিল। আর নীলা কল দেওয়ার পরে আকাশকে অনেক বকা দিতে লাগলো, কারণ দুপুরের পর থেকে তার সঙ্গে কোনো কথা বলে নাই। আর তখন আকাশ বলতে লাগলো, আসলে সরি সরি সরি, আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম আর তার জন্যই তোকে কল দিতে একদম মনে ছিল না। আচ্ছা তুই কি এখন না বাসা থেকে বের হতে পারবি? তোকে নিয়ে নির্জন রাস্তায় হাঁটতে ইচ্ছে করছে। কেন? আমাকে নিয়ে তোর নির্জন রাস্তায় হাঁটতে হবে কেন? এভাবে নির্জন রাস্তায় হাঁটলে মানুষ কি ভাববে? বুঝতে পারছিস একবারও? মানুষ যেটা ভাববে সেটা নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, তাই না? আর আমার ইচ্ছাটা তুই পূরণ করবি না বল? আর তাছাড়া রাতের বেলা ফুচকা খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। বাসা থেকে কোনো কিছু বলে বের হতে পারবি? কোনোভাবেই সম্ভব না। আমি বাসা থেকে কোনোভাবেই বের হতে পারবো না। কালকে বের হতে পারবো ভার্সিটির কথা বললে। কালকে না হয় দুজনে অনেক ঘুরবো। তোর কি কালকে সময় আছে? কালকে আমার অনেকটা ঝামেলা আছে, কিন্তু আচ্ছা ঠিক আছে, তোর জন্য ঝামেলাটা না হয় পরেই করলাম, কারণ আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুই। তুই কি এমন কাজ করিস? কালকে কিন্তু আমাকে সত্যি সত্যি বলবি। যদি আমার সাথে সবকিছু শেয়ার না করিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে আর কখনোই কথা বলবো না। বুঝতে পারছিস? তার মানে তুই আমার সঙ্গে কালকে ঘুরতে যাবি শুধুমাত্র আমার ব্যাপারে জানার জন্য? ঠিক আছে, তাহলে কালকে ঘুরতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার এখনো সময় হয়নি। আমি তো তোকে বারবার বলেছি যে আমি তোকে জানাবো, কিন্তু আমাকে তো কিছুদিন সময় দিতে হবে নাকি? আমার কিন্তু এসব মোটেও সহ্য হয় না, এসব হেয়ালি করা। তার জন্য আমি এমনি কিন্তু কালকে তোকে বলতে হবে, মানে বলতেই হবে। আর কোনো কথা নেই। আর যদি পারিস তাহলে ফুচকা নিয়ে আয়, আমি গেটের সামনে দাঁড়াচ্ছি। তবে খুব সাবধানে, মামা যেন কোনোভাবেই টের না পায়। কিন্তু আমার মতো মানুষ ফুচকা নিয়ে তোর মামার এখানে যাবে? তোর মামা যদি জানতে পারে তখন আমাকে কি করবে? তাছাড়া এটা তো চোরের মতো হয়ে যায়, তাই না? তো রাতের বেলা একটা মেয়ের সঙ্গে তুই দেখা করতে আসবি, মেয়েটার জন্য ফুচকা নিয়ে আসবি, তো তোকে কি জামাই আদর করে নিয়ে আসবো, নাকি তোকে তো চোরের মতোই আসতে হবে, তাই না? শেষ পর্যন্ত তোর জন্য চোরের মতো হয়েই সবকিছু নিয়ে যেতে হবে। ঠিক আছে, কি আর করা, তবুও তো তোকে দেখতে পারলাম, এটাই আমার কাছে অনেক বেশি। মাঝে মাঝে তুই এমন একগুলো কথা বলিস না, যে কথা শুনলে আমার সত্যি অনেক বেশি লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়, আমি গেটের কাছেই আছি। তারপরে আকাশ কল কেটে দেয়। আর আকাশ কল কেটে দেওয়ার পরে তাড়াতাড়ি করে সে গাড়ি নিয়ে ফুচকার দোকানে গেল। আর ফুচকার দোকানে এসে গাড়িটা সাব্বিরকে দিয়ে বলল যে গাড়িটা নিয়ে চলে যাওয়ার জন্য। আর আকাশ ছদ্মবেশে হাঁটতে লাগলো রাস্তায়। আর হাঁটতে হাঁটতে এসে চলে আসলো নীলার মামার বাসার সামনে। নীলা তখনই কল দিল। আর আকাশ কলটা রিসিভ করলো। আর আকাশ কল রিসিভ করার পরে বলল গেটের কাছাকাছি আসার জন্য। আর তখনই নীলা চলে আসলো। আর নীলা আসার পর আকাশকে দেখে বলতে লাগলো, যাক, তোকে দেখে অনেকটাই ভালো লাগলো, কারণ এই প্রথম কোনো ছেলেই আমার জন্য ফুচকা নিয়ে আসলো।
আসলে গ্রামে থাকতে তো কোনো ছেলে আমার কাছে আসার কোনো সাহস করতো না, কারণ বাবা চেয়ারম্যান ছিল। তার জন্য ঢাকায় এসে তোর মতো একজন বন্ধু পাবো, সেটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। অনেক ভালো কাজ করেছিলাম, তার জন্যই এমনটা হয়েছে হয়তোবা। প্লিজ এমন করে বলিস না। এমন করে কিন্তু সত্যি সত্যি অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি তেমন কোনো কিছুই তো করিনি তোর জন্য। আর আমি শুধুমাত্র তোর জন্য ফুচকা নিয়ে এসেছি। এটা তেমন আর কি কাজ নীলা? কিন্তু আমার মতো একটা গ্রামের মেয়ে, আমি একটা খ্যাত হয়ে তুই আমার জন্য এসব নিয়ে আসছিস, এটাই তো আমার কাছে অনেক। আচ্ছা, তোকে একটা সত্যি কথা বলবো? মানে, তোকে আমার সত্যি দেখতে ইচ্ছে করছে। একটু দেখতে পারি? এভাবে হিজাব পরে থাকলে তো আর দেখতে পারবো না। তুই যদি আমাকে দেখতে চাস তাহলে তোর কাহিনীটা বলতে হবে আমাকে। যদি তোর কাহিনী না বলিস তাহলে আমি আমার নিজেকে কখনোই তোকে দেখাবো না। এমন করছিস কেন তুই? আমি তোর জন্য এত কষ্ট করে এত কিছু করলাম, আর তুই কি না আমার সঙ্গে এরকমটা করছিস? প্লিজ, সত্যি বলছি, খুব দেখতে ইচ্ছে করছে। প্লিজ। কালকে না হয় দেখবি, এখন যা, বাসায় চলে যা। আর তোর হাতের মধ্যে এটা কিসের দাগ রে? তুই ভার্সিটিতে ওদের হাতে মাই খেয়েছিস আমার মনে হচ্ছে, কারণ তোর মুখের মধ্যেও দাগ রয়েছে। তারপরে আকাশ কোনো কিছু বলতে পারল না। এই প্রথম কেন জানি আকাশ নীলার সামনে কোনো কিছু বলতে পারছে না। আকাশ অনেক ভয়ঙ্কর এবং অনেক গম্ভীর মনের একজন মানুষ, কিন্তু আকাশ নীলার সামনে আসলেই কেমন যেন অন্য রকম হয়ে যায়, একদম নরম হয়ে যায়। এটা হয়তো নীলারই কোনো একটা আকর্ষণ। তারপরে আকাশ নীলাকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসলো। পরের দিন সকালবেলা আকাশ খুব তাড়াতাড়ি রেডি হয়, কারণ আজকে সে নীলাকে নিয়ে ঘুরতে যাবে। আকাশ রেডি হয়ে গাড়িটা নিয়ে বের হচ্ছে, আর সকলেই তার দিকে তাকিয়ে আছে। আর তখন রাফি তাকে বলতে লাগলো, ভাই, আপনি কি এই প্রথম ডেটিংয়ে যাচ্ছেন? ভাই, আমাদের তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে আপনার মতো একজন মানুষ প্রেমে পড়েছে। তাই ভাবিকে একটিবার দেখাবেন না আমাদেরকে? আরে তোরা কি শুরু করলি? তোরা তোদের কাজ কর। আমি যেসব কাজ দিয়েছি সবগুলো সন্ধ্যার আগে কমপ্লিট চাই। এসব নিয়ে তোদেরকে এত চিন্তা করতে হবে না। ভাই, আমরা কিন্তু আপনার এই কথাটা শুনবো না। আমরা আপনাকে অনেক ভয় করি, অনেক সম্মান করি, কিন্তু অন্ততপক্ষে এই বিষয়টাকে আপনি লুকিয়ে রাখবেন না। আজ পর্যন্ত আপনাকে কম মেয়ের ছবি দেখালাম না। আপনি কাউকে পছন্দ করেননি, কিন্তু এখন নিজে থেকেই পছন্দ করেছেন, যেহেতু তার মানে ভাবি অনেক সুন্দর। তোদের ভাবিকে তো আমি নিজেই দেখিনি, তো তোরা কিভাবে দেখবি? আর আজকে দেখা হওয়ার একটা চান্স রয়েছে, সময় হলে সবকিছুই জানতে পারবি। এখন তোরা তোদের কাজ কর। সাব্বির, তুই কিন্তু আমাকে সন্ধ্যার মধ্যে রিপোর্ট দেবে। আর জুবায়ের, এমন হ্যাকিং ছেড়ে একটু বাইরের দিকে মনোযোগ দে। তারপরে আকাশকে নিয়ে ওরা অনেক কথা বলতে লাগলো আর অনেক হাসাহাসি করতে লাগলো। আসলে সবাই অনেক খুশি, আকাশ একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। এটা ভাবতেই সবার যেন কেমন আনন্দের বন্যা বইছে। আর এদিকে আকাশও মুচকি মুচকি হাসছে। আকাশ লজ্জাতে সেখান থেকে চলে আসলো। এই প্রথম আকাশ ওদের সামনে একটু লজ্জা পেল। তারপরে গাড়ি নিয়ে সোজা নীলার দেওয়া ঠিকানায় চলে আসলো। এসে দেখে নীলা সেই আগের মতোই রেডি হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আর তখন মাথার মধ্যে একটা টোকা দিল। আর তখনই আকাশ গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দেয়। আর নীলা গাড়িতে উঠে পড়ল। আর নীলা গাড়িতে উঠে ওরা দুজনে মিলেই গল্প করতে করতে কোনো দিকে যাচ্ছে সেটা নিজেও জানি না। আর তখন নীলা বলতে লাগলো, কোনো একটা নদীর পাড়ে গেলে হয়তো বা ভালো লাগতো। আমাদের গ্রামে না একটা সুন্দর নদী আছে, ওই নদীর পাড়ে বসে থাকতে আমার অনেক ভালো লাগতো। বান্ধবীদেরকে নিয়ে ওখানে বসে থাকতাম। ওখানে কি কোথাও নদী আছে? হ্যাঁ, নদী আছে একটা। ঠিক আছে, তোকে আমি নিয়ে যাচ্ছি। আর তোকে দেখতে কিন্তু আজকে সত্যি অনেক সুন্দর লাগছে। তুই যে এতটা সুন্দর, এটা সত্যি আমি কখনো কল্পনাও করিনি। তোকে যে বিয়ে করবে তার কপাল খুলে যাবে। তার মানে তুই আমাকে দেখে নিয়েছিস, তাই না? কুত্তার শয়তান, তুই আমাকে কেন দেখলি?
তারপরে নীলা আকাশকে মারতে লাগলো। আকাশ হাসতে লাগলো। আর এভাবেই দুষ্টুমি করার পরে আকাশ একটা নদীর পাড়ে এসে থামলো। গাড়িটা পার্ক করে সে নীলাকে নিয়ে হাঁটতে লাগলো। আর নদীর পাড় দিয়ে হাঁটছে। আকাশের সত্যিই মনে হচ্ছে যে এই পথ যেন না ফুরায়। আর তখনই নীলা বলতে লাগলো, আচ্ছা, তুই আমাকে কেন এখানে নিয়ে আসলি বলতো? আর তুই এমন মুডে আছিস মনে হয় আমি তোর বউ। তুই তোর বউকে নিয়ে হাঁটছিস? হ্যাঁ, বউ হলেও তো আমি কোনো না করব না, কারণ তোর মতো মেয়ে যদি আমার বউ হয় তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে রে। ঠিক আছে, এত কথা বলতে হবে না, অনেক ফাজলামি করা হয়ে গেছে। এখন আমার জন্য বাদাম নিয়ে আয়, তারপরে তোর সকল কথা শুনবো, বুঝতে পেরেছিস? তারপরে আকাশ সেখান থেকে বাদাম কেনার জন্য চলে আসে। আর বাদাম কিনে নিয়ে তারা একটা জায়গায় বসে পড়ে। সেখান থেকে নদীটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। নদীর উথাল পাথাল ঢেউ আকাশ এবং নীলার মনকে দোলা দিয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ চুপ থাকার পরে আকাশ নিচে থেকে বলতে লাগলো, আসলে নীলা, তুই আমার ব্যাপারে যতটুকু জানিস এতটুকু আসলে আমি নই। আমি একজন সাধারণ কেউ না। আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আকাশ চৌধুরী। আমি সেই আকাশ চৌধুরী যাকে গোটা বাংলাদেশের মানুষ চেনে, যে আকাশ চৌধুরী পিছন থেকে সবাইকে ভালোবাসে, কখনো তার কোনো ছবি মানুষের কাছে প্রকাশ হয়নি। আমি সেই আকাশ চৌধুরী। তাই নাকি? আমার তো আসলে বিশ্বাসই হচ্ছে না। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তোকে হত্যা করার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে। অনেকদিন তুই নিখোঁজ ছিলি, টিভিতে নিউজের সকল জায়গায় তোর ব্যাপারে কথা হচ্ছিল যে তুই নাকি মারা গেছিস। সকল কিছু কেউ একজন দখল করেছে, তার নাম সম্ভবত হ্যাঁ, ডেভিড কিং। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। শোন, আমি কিভাবে এই পথে আসলাম এটা শুধুমাত্র তোকেই বলি। আসলে আমার ছোটবেলায় বাবা মারা গিয়েছে। আমি ছিলাম বাবা মায়ের একমাত্র সন্তান। মা ছিলেন ভার্সিটির লেকচারার, আর ভার্সিটিতে আমি বিপি হিসেবে নির্বাচিত হই। আর বিপি হওয়ার পরে অনেক দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গে আমার পরিচয় হয়। আর এভাবে পরিচয় হতে হতে কখন যে আমি এই লাইনে চলে আসি বুঝতেই পারলাম না। মানুষকে সাহায্য করতে যেয়ে আমি নিজেই বিপদে চলে আসি। তারপর আমার সঙ্গে না পেরে আমার মাকে হত্যা করে। আর হত্যা করার পরে আমি নিজেকে তৈরি করার জন্য ব্যাংকক চলে গিয়েছিলাম। আর ব্যাংককে গিয়ে ওখানে একজনের সহায়তায় নিজেকে তৈরি করলাম। আর নিজেকে তৈরি করে 2 বছর পর দেশে ফিরে আমি এই মাফিয়া কিং হয়ে গিয়েছি। আর এটার মধ্যে আরও অনেক ঘটনা ঘটে গিয়েছে, তোকে আমি সংক্ষিপ্তভাবে বললাম। তার মানে তুই ভার্সিটিতে প্রবেশ করেছিস কোনো একটা মিশনের জন্য, তাই না? তাহলে আমাকে কেন মিথ্যা বললি? আর এইভাবে খ্যাত সাথে থাকার কোনো মানে হয়? তুই তো চাইলেই বুক ফুলিয়ে সবাইকে সব কিছুই বলতে পারিস। আর আমি কি বোকা দেখেছিস? আমি কোনো কিছুই বুঝতে পারিনি। আর আমি বা তোকে এখন তুই তুই করে কেন বলছি? কারণ তোর সাথে আমার বন্ধুত্ব করা যায় না। আরে তুই এসব কি বলছিস? তুই আমার আগে বন্ধু ছিলি, এখনো তুই বন্ধুই আছিস। শোন, আমি আজ পর্যন্ত খারাপ কাজ করিনি। আমি যতগুলো মানুষকে মেরেছি সবগুলো মানুষ কোনো না কোনোভাবে অন্যায় করেছে। আমি তাদেরকেই মারি যারা এই সমাজের চোখে ভালো থাকে, কিন্তু আড়ালে অন্ধকারে তারা অপকর্ম করে থাকে, দেশটাকে ডুবিয়ে নিতে যাচ্ছে। আমি শুধু তাদেরকেই মারি। কিন্তু একটাবার তুই নিজের দিকে খেয়াল করিস। এটার জন্য যে আন্টি মারা গেল, আন্টির খুনের প্রতিশোধ নিতে হবে না? তুই মানুষের চিন্তা করতে গিয়ে নিজের কি অবস্থা করেছিস একবার ভেবে দেখেছিস? তোর যদি কোনো কিছু হয়ে যায় তখন? যতদিন আমার দেহে নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি হারব না। আর আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি যেটা কেউ কল্পনাও করতে পারবে না। আমি যদি আমার মায়ের প্রতিশোধ না নিতে পেরেছি তাহলে আমি নিজেকেই মেরে শেষ করে ফেলব। কিন্তু আমি কি বলছি এটা তুই বুঝতে পারছিস? আমি বলছি তুই সব কিছু ছেড়ে দিতে পারবি। ছেড়ে দিয়ে একজন ভালো মানুষের মতো মানুষ হতে পারবি। তার মানে এই জন্যই তুই সবার সামনে ফেস রিভিল করছিস না। মানে সবাই জানে যে আকাশ চৌধুরী অন্য কেউ, কিন্তু তুই যে সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়াচ্ছিস। এতটুকু বুদ্ধি না থাকলে তো আর মাফিয়া কিং হতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, অনেক গল্প করলাম, অনেক কিছুই করলাম, তবে আমার একটাই ইচ্ছা আছে,
যদি আমার মনের মানুষটাকে নিজের করে পাই তাহলে সব কিছু ছেড়ে দিয়ে তাকে নিয়ে ভালো থাকবো। কারণ এসবের মধ্যে আসলে টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু শান্তিটা নেই। সেই শান্তিটার জন্যই মানুষটা চাই। আমার মনে হচ্ছে সেই মানুষটা খুব তাড়াতাড়ি তোর জীবনে চলে আসবে, আর তোর জীবনে এসে তোর জীবনে যত দুঃখ কষ্ট আছে সব কিছু থেকে তোকে ভুলিয়ে দেবে। একটাবার আমার দিকে তাকা। তখনই নীলা তার নিজের হিজাব খুলল, আর হিজাব খোলার পরে আকাশ তার দিকে তাকিয়ে আছে। আকাশ তার চোখের পলক পড়ছে না। নীলা একটু একটু করে লজ্জা পাচ্ছে, আর তখনই আকাশ সেখান থেকে উঠে পড়ল। আকাশের আর একটু থাকলে হয়তো নীলাকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করত। সেজন্য আকাশ তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে পড়ল, আর আকাশ সামনের দিকে হেঁটে যেতে লাগলো। আর তখনই পেছন থেকে নীলা ডাকতে লাগলো, আর নীলা দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো, রাগী চোখে তার দিকে তাকাতে, আর তাকিয়ে আকাশকে বলতে লাগলো, কিরে, তুই কি আমার কথায় কোনো কষ্ট পেয়েছিস? তুই আমাকে রেখে চলে যাচ্ছিস কেন? তোর কি হয়েছে সত্যি করে বলতো। নাকের মতো একটা দিব, তখন কিন্তু বুঝতে পারবি। দেখ, এভাবে আমার সামনে আসবি না। যদি আমার সামনে আসিস তাহলে আমি কিন্তু নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারবো না, সমস্যায় পড়ে যাব। একটু দূরে দূরে থাকবি, মানে 1 ফুটের ডিস্টেন্স থাকবে। তোর কথা শুনে আমার সত্যি সত্যি হাসি পাচ্ছে। ঠিক আছে, চল এখন আমরা আর কোথাও ঘুরে বাসায় চলে যাই, কারণ ভার্সিটির সময় তো শেষ হয়ে আসছে, তাই না? তারপরে আকাশ নীলার সঙ্গে আর কিছুক্ষণ ঘুরে গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে তারা অনেক গল্পগুজব করছে, আর গল্প করতে করতে তারা বিভিন্ন জায়গায় ঘুরল। আর হঠাৎ করেই আকাশের গাড়িতে কেউ যেন গুলি করতে লাগলো। আকাশের গাড়িটা বুলেট, তাই কোনো সমস্যা হয়নি। আকাশ তাড়াতাড়ি করে সেফ জায়গায় চলে আসলো, কারণ সাথে নীলা আছে। এখন কোনোভাবেই ফায়ার করা যাবে না, এখন ফায়ার করলে বিপরীত হতে পারে। তারপরে আকাশ তাড়াতাড়ি করে তার ছদ্মরূপটা নিয়ে নিল, যেন আকাশকে কেউ চিনতে না পারে। তারপর আকাশ তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে তার সেফ হাউসের কাছে যেতে লাগলো। আর কিছুক্ষণ পরে সেফ হাউসের কাছে আসতেই নীলা বলতে লাগলো, আমি আমি বাসায় যাব। আমার সত্যি অনেক বেশি ভয় করছে। তুই নিজেও ভয়ঙ্কর। তোর সাথে বন্ধুত্ব করে আমি সত্যি অনেক বড় ভুল করেছি। না না, তোর সাথে পরিচয় না হলেই ভালো ছিল। আরে এত বেশি কথা বলছিস কেন? শোন, আমি তোকে এগিয়ে দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আর আমি শুধুমাত্র তোর জন্য ওদেরকে কোনো ফায়ার করিনি, বুঝতে পেরেছিস? না হলে তো আমি ফায়ার করেই দিতাম। হয়েছে, ফায়ার করা লাগবে না। এখন আমাকে তাড়াতাড়ি করে বাসায় দিয়ে নে, আর একটু নিজের দিকে খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। তারপরে আকাশ তাড়াতাড়ি করে আবারও গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে নীলাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে সেও গোডাউনে চলে আসলো। আর গোডাউনে আসার পরে সে গাড়ি থেকে বুলেট বের করলো, আর বুলেট বের করে সাব্বিরকে দিল এটা পরীক্ষা করার জন্য। এটা কোন পিস্তলের বুলেট। আর কিছুক্ষণ পরেই সাব্বির আকাশকে এসে বলতে লাগলো, ভাই, এটা হলো 9mm পিস্তলের বুলেট। ভাই, আমার মনে হচ্ছে যে 7টার লোক দিয়ে আপনাকে গুলি করিয়েছে। ওরা খুব ভালো করে জানে যে আপনি এই গাড়িটাই ব্যবহার করেন, আর গাড়িটা দেখেই আপনাকে গুলি করেছে। ঠিক আছে, এখন কোনো কিছু বলার, কোনো কিছু করার দরকার নেই। হাতে মোক্ষম সময় আসুক। ভার্সিটিতে আরও অনেক বেশি ঝামেলা আছে, ওই ঝামেলাগুলো শেষ করেই আমি বাকি ঝামেলার মধ্যে হাত দেব। ভাই, আপনার গায়ের মধ্যে এমন মেয়ে মানুষের পারফিউম কি করে আসছে? ও, আপনি ভাবির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাই না? তা কেমন ঘোরাঘুরি করলেন? তারপরে আকাশ রুমে চলে আসলো। আর রুমে আসার পরে আকাশ সকল কিছু প্ল্যান করতে লাগলো। খুব তাড়াতাড়ি সব কিছু করার দরকার। আর এভাবেই পার হয়ে গেল আরও বেশ কিছুদিন। আকাশ আর নীলার বন্ধুত্বটা আরও বেশি গভীর হচ্ছে দিন যত যাচ্ছে। তাদের বন্ধুত্বের গভীরতা তত বাড়ছে। নীলা মেয়েটা সত্যিই অনেক সহজ সরল, আকাশকে খুব ভালোভাবেই বুঝতে পারে। আকাশ তার দিকে তাকিয়ে সব কিছু শেষ করে দিতে পারে। আকাশ ভার্সিটিতে গিয়ে নিলয়ের সকল কিছু জানতে পারে।
আর সেই অনুযায়ী সবাইকে মারতে লাগলো। আর এভাবেই দেশের মধ্যে পুরো তোলপাড় শুরু হয়ে গেল। বিশেষ করে ঢাকা শহরে এখন পুরো ভয় বিরাজ করছে, কারণ ডেভিল কিং আবারও ফিরে এসেছে। আর এটা নিয়ে সাধারণ মানুষের চোখে মুখে এক আনন্দের ছাপ। আর এদিকে মন্ত্রী আরও কিছু তার লোকজনের অবস্থা খুবই খারাপ। তারা সবসময় চাচ্ছে আকাশকে কি করে মেরে ফেলা যায়। এখনো পর্যন্ত আকাশের কোনো কিছুই দেখতে পারল না, এমনকি আকাশের চেহারাটাও আজকে পর্যন্ত দেখতে পারল না। এমনভাবেই চলাফেরা করে তারপরে একদিন আকাশ ভার্সিটিতে খুব দেখতে প্রবেশ করে। আকাশ নীলাকে আগে থেকেই বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আকাশের একটা কাজ থাকায় সে দেরি করে ভার্সিটিতে গিয়েছে। আর ভার্সিটিতে যাওয়ার পরেই দেখতে পেল নীলার হিজাবের মুখ খুলে আছে আর নীলাকে বাজে কথা শোনাচ্ছে। আর আকাশ গিয়ে তার সামনে দাঁড়ানোর পরেই আকাশকে কয়েকটা ছেলে মিলে ঘিরে ধরলো। আর ঘিরে ধরার পরেই নিলয় আকাশকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, কিরে, তুই কি মনে করছিস আমি কোনো কিছু বুঝি না? তোকে আমি বললাম যে আমার সঙ্গে রুম ডেট করার জন্য, পরে তুই এই ভার্সিটিতে যা ইচ্ছা করতে পারিস, কিন্তু এখন পর্যন্ত তোর মুখটাও দেখতে পারলাম না। তাই আজকে জোর করেই তোর মুখটা দেখলাম। তোকে আমার পছন্দ হয়ে গেছে। তুই চাইলে আমি তোকে অনেক টাকা দিতে পারি। নীলা কোনো কিছু বলছে না, নীলা কান্না করছে। নীলা মেয়েটা অনেক লজ্জা পাচ্ছে, ইচ্ছে করছে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরবে। আর তখনই আকাশ কোনো কিছু না বলে নীলয়ের গলার মধ্যে চেপে ধরলো। নীলয় কাশি দিতে লাগলো জোরে জোরে, কিন্তু আকাশ গলার মধ্যে ধরে উপরে ধরে রাখলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ এরকম একটা ক্ষেত ছেলে নীলয়ের মতো ছেলেকে গলা ধরে উপরে ধরে রাখলো। আর যখনই চারদিক থেকে গোলাগুলির আওয়াজ আসলো, আসলে আকাশ আজকে ভার্সিটিতে পুরো তার জ্ঞান নিয়ে বসেছে। গোলাগুলির পরে আকাশ নীলয়ের সাথে যারা ছিল সবাইকে মেরে ফেললো। আর মেরে ফেলার পরে আকাশ নিচে তার আসল রূপ দেখালো। আর এটা দেখে ছাত্রছাত্রী যারা ছিল সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সবাই এটা দেখার পরে সবার রিয়াকশন সত্যিই অন্যরকম ছিল। তখনই সবার সামনে নীলা শক্ত করে জড়িয়ে ধরলো। আর নীলা জড়িয়ে ধরার পরে নীলা আকাশের বুকে কান্না করতে লাগলো। নীলার যেন এখন সবচেয়ে নিরাপদ জায়গা হলো আকাশের বুকে। আকাশ নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলো, তারপরে দুজনেই গাড়িতে উঠে পড়লো। আর রোজ রোজ গাড়িতে করে সেই ভার্সিটি থেকে চলে গেল। এখন আকাশ তার নিজের রিফিল করছে, সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আকাশ গাড়ির জানালা খুলে সবার সঙ্গে গাড়ি থেকেই কথা বলার চেষ্টা করছে। আর তখনই নীলা তাকে বলতে লাগলো, আমার সত্যিই অনেক বেশি ভয় করছে। আমি কি করব বলতে পারো? তোমার কোনো কিছু হয়ে যায় যদি? আমার যদি কোনো কিছু হয়ে যায় সেটা আমার ব্যাপার, তোমার তো কোনো কিছু না। তুমি তো আমার শুধুমাত্র বন্ধু, আমার জন্য তোমার এত কষ্ট কেন হবে? তোমার জন্য আমার কেন কষ্ট হবে সেটা তুমি বোঝো না? সবকিছু কি তোমাকে বুঝিয়ে দিতে হবে? তুমি সবকিছু নিয়ে এত ব্যস্ত থাকো, আমাকে একটুও সময় দাও না। আমার কি সময় পাওয়ার কোনো ইচ্ছা করে না? তুমি ভালো করেই জানো আমি কেন তোমাকে সময় দিচ্ছি না। বাংলাদেশের প্রতিটা জায়গার মধ্যেই ওই ডেভিডের যত লোক আছে সবাইকে মারছে, আর কোথায় কোথায় ওর গ্যাং আছে সবাইকে মেরে ফেলছি, আর অনেক কাজ। তোমাকে এগুলো বোঝাতে পারবো না, আর তুমি একটু বোঝে নিও। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছ। আমি তো তোমার কেউ না, আমি তো শুধুমাত্র তোমার বন্ধু। আমি কি চাই সেটা তুমি বুঝেও বা বোঝার ভান করে আছো। কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে তাকে ডেকে দেয়া যায়, কিন্তু কেউ যদি ঘুমের ভান করে শুয়ে থাকে তাহলে কখনোই তাকে জাগানো যায় না। তুমি সবাইকে সময় দাও, সব কিছু করো, আমি তোমাকে কোনো কিছু বলবো না। আমাকে সামনে নামিয়ে দাও, আমি চলে যাব বাসার মধ্যে। তোমার জন্য এত কিছু করি, এত কষ্ট করি, তবুও তোমার মন পেলাম না। তুমি জানো তোমার কথা জানতে পেরে বাবা এসে আমাকে কতটা মেরেছে? ভালোবাসার জন্য মানুষ এমনটা করেই, আর তোমার বাবা তোমাকে মেরেছে এটা তো দোষের কিছু নয়। আর আমি খুব ভালো করেই জানি যে তোমার বাবা তোমাকে কেন মেরেছে। আমি একটা মাফিয়ার সঙ্গে তুই কেন রিলেশন করছিস এসব নিয়েই তোমাকে মেরেছে, তাই না? এখানে আমার কোনো কিছুই বলার নেই। সত্যি কি তোমার এখানে কোনো কিছুই বলার নেই? ঠিক আছে, আমি আর কোনো কিছু তোমার কাছ থেকে শুনতে চাই না। আমাকে সামনে নামিয়ে দাও, আমি যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাব। তোমাকে আর কখনো বিরক্ত করবো না।
আমি এখনই খেয়াল করলাম যে আমার গাড়ির একটা কাজ করছে না। তো গাড়ির ব্রেক যদি কাজ না করে তাহলে তো কোনোভাবেই গাড়ি থামানো যাবে না, আর তাহলে তুমিও নামতে পারবে না। ঠিক আছে, কি আর করা, তুমি এখানে বসে থাকো। তখনই নীলা আকাশকে খুশি মারতে লাগলো, আকাশও হাসতে লাগলো, আর এভাবেই তাদের খুনসুটি তুলতে লাগলো। আকাশ নীলাকে তার সেফ হাউসে নিরাপদে রাখলো, কারণ নীলার ব্যাপারটা অলরেডি সবাই জেনে গেছে। নীলার ওপর কোনো একটা আসতে পারে, তাই খুব আগেই আকাশ নীল আকাশে সেভ করে নিল। আর এভাবে আরও কয়েকটা দিন পার হয়ে গেল। আকাশ তার নিজের ল্যাপটপে কাজ করছিল, আর হঠাৎ করেই আকাশের মোবাইলে একটা কল আসলো। আকাশ কলটা রিসিভ করলো, আর কলটা রিসিভ করার পরে আকাশকে ওপাশ থেকে বলতে লাগলো, তোকে যদি এখন আমি আমার সামনে পাইতাম তাহলে তোরে আমি যে কি করতাম এটা আমি নিজেও জানি না। আমার পিস্তলের সকল গুলি তোর মুখের মধ্যে ভরে দিতাম। আমি জানতাম যে তুই আমাকে কল দেবে, আর তোর কলের জন্যই তো আমি এতদিন অপেক্ষা করছিলাম। তা তোর সব কিছু তো আমি শেষ করে দিলাম। যাদের সঙ্গে তোর উঠা বসা ছিল, যাদের সঙ্গে তুই ব্যবসা করতে, সবাইকে আমি মেরে ফেলেছি। তোর সকল লোকজনকে আমি মেরে ফেলেছি, আর এখন তুই আমার সামনে বড় বড় কথা বলছিস? তোর সাহস তো কম নয়। আমি তোর মাকে খুন করেছি, আর আজকে তোকেও খুন করব। চলে আয় তাহলে, তোর সঙ্গে অনেক হিসাব নিকাশ আমার বাকি আছে। তুই আমার সকল কিছু শেষ করে দিয়েছিস। তুই আমার সঙ্গে যাই কিছুই করিস না কেন, আমার সঙ্গে যে কোনোভাবেই পারবি না, তার চেয়ে তুই ভালো যে তুই নিজে থেকেই আমার কাছে চলে আয়। তোকে আমি এমনভাবে মারবো যেটা তুই কল্পনাও করতে পারবি না। মৃত্যুর জন্য আকুতি মিনত করবি তুই। আমার সামনে তুই নিজেই চাইবি যে মরে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমার ঠিকানায় চলে আয়। আর কোথায় আসতে হবে এটা তুই ভালো করেই জানিস। চলে আয়। আমি সেই আমেরিকা থেকে এখানে ফিরে এসেছি শুধুমাত্র তোর জন্য, তোকে মারবো বলে। তোর ডান হাত সাদ, আমি তাকে গরম পানির মধ্যে চুবিয়ে তারপর মেরেছিলাম। তোকে আমি এমনভাবে মারবো যে এর আগে আমি এভাবে কাউকে মারিনি। তারপরে আকাশ কল কেটে দেয়। আর আকাশ কল কেটে দেওয়ার পরে আকাশ সকল কিছু আগে থেকে রেডি করেছিল। আর আকাশ একটা কল দেয়, আর কল দেওয়ার পরে সকল গাড়ি ওদিকে বের হতে থাকে, আর ঠিকানা মতো পৌঁছে যায়। আর আকাশের দিকে তার নিজের মতো করে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আকাশ সামনের দিকে একা একা যাচ্ছে গাড়ি নিয়ে, আর পাখিরা অন্য দিক দিয়ে তার পিছনে পিছনে আসছে, যেন ডেভিড কোনোভাবে কিছু বুঝতে না পারে। আকাশ একটা জঙ্গলের সামনে চলে আসলো, আর জঙ্গলের সামনে এসে আকাশ খালিটা রেখে আকাশ সামনের দিকে হাঁটতে লাগলো। আর তখনই দুইটা ছেলে এসে তাকে ধরে নিয়ে গেল। আকাশের চোখ বাঁধা রয়েছে, আর আকাশকে নিয়ে যাওয়ার পরে আকাশকে ডেভিডের সামনে চোখ খুলে দিল। আর ডেভিড কোনো কিছু না বলেই তাকে একটা ঘুষি মারলো নাক বরাবর। তখনই আকাশ মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়ে যাওয়ার পরে আকাশ নিচে দেখেই উঠে দাঁড়ায়। আর উঠে দাঁড়ানোর পরে আকাশকে আবারও মারতে লাগলো। আর এভাবে বেশ কিছুক্ষণ মারার পরে ডেভিড বলতে লাগলো, তোকে যদি আমি সেই দিন পেতাম তাহলে সেই দিনই আমি তোকে মেরে ফেলতাম। তুই আমার এত বড় ক্ষতি করেছিস যেটা বলার মতো না। আমি হতাম আন্ডারওয়ার্ল্ডের কিং, কিন্তু সেখানে আমি না হয়ে তুই হয়ে গিয়েছিস। তোর মধ্যে কোনো যোগ্যতা নেই যে তুই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং হবে। আর তোর মতো বদমাশ যদি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং হয়, তাহলে তুই পুরো দেশটাকে কোনোদিন বেচে দিতে পারিস। আমার যা ইচ্ছা আমি তাই করব, কিন্তু সেখানে তোর কথা বলার কি দরকার ছিল? তুই আমার হয়ে কাজ করতেই আমি তোকে অনেক টাকা দিতাম, কিন্তু তুই সেটা করলি না। তোর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আজকে আর তোকে ছাড়ছি না। আজকে তোকে এখানেই কেটে টুকরো টুকরো করে ফেলবো। কিরে, আমি কি পেঁয়াজ মরিচ নাকি যে আমাকে কেটে টুকরো টুকরো করে দিবি? দম থাকলে খালি হাতে আয়, দেখি কার কত দম আছে। আমার তো কতটা আছে এটা তুই এখনই দেখতে পারবি। তোর লোকেরা তো আমার কাছে অনেকবারই মার খেয়েছে কোনো না কোনোভাবে। এখন তুই আয়। তারপরে ডেভিড আকাশকে মারতে যায়, আর এভাবে ওদের মধ্যে মারামারি হতে লাগলো।
তারপর হঠাৎ করেই চারদিক থেকে কোলাকুলির শব্দ ভেসে এলো। বিদেশি বিদেশি রাইফেল আর কিছু কমান্ডোদের মতো ফায়ার ফাইটার, এগুলো সবই আকাশের তৈরি করা। আর এভাবেই অনেকক্ষণ গোলাগুলি হওয়ার পরে ডেভিডকে আকাশ গরম পানির মধ্যে নিয়ে যেতে লাগলো। আর তখন ডেভিড বলতে লাগলো, তুই আমাকে গুলি করে মেরে ফেল, আমার কোনো আপত্তি নেই। তুই আমাকে এত কষ্ট দিয়ে মারিস না, আমি অনেক বেশি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দে। আমি তোকে বলছিলাম না যে তুই আমার কাছে মৃত্যুর জন্য কামনা করবি? দেখছি তুই কিন্তু আমার জন্য মৃত্যু কামনা করছিস। আর তোকে গরম পানিতে একটু ডুবিয়ে রাখবো, তারপরে অ্যাসিডের মধ্যে ঢুকাবো। তখনই এক বালতি গরম পানি এনে তার হাতের মধ্যে ঢেলে দেওয়া হয়। আর ডেভিড চিৎকার দিয়ে ওঠে। আর তারপরে আকাশ লাঠি দিয়ে ডেভিডকে অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। আর অ্যাসিডের মধ্যে ফেলে দেওয়ার পরে এই ডেভিড অ্যাড দেওয়াটা রক্ত হতে থাকে। আকাশ সবাইকে নিয়ে সেখান থেকে ফিরে আসে। পরদিন বেশ ধুমধাম করে এই বিয়েটা হয়ে যায়। নীল আকাশকে অনেক ভালোবাসে, আকাশ নীলাকে অনেক ভালোবাসে। আজকে ওদের ভালোবাসাটা পূর্ণতা পেল। আকাশ এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে, আর তখনই পেছন থেকে বলতে লাগলো, ভাই, আপনি এত শক্ত একটা মানুষ, এত ভয়ঙ্কর একটা মানুষ, আপনার মধ্যে যে প্রেম ভালোবাসা আছে এটা সত্যি আমরা কখনোই বুঝতে পারিনি। ঠিক আছে ভাই, ভিতরে যান, ভাবি আপনার জন্য ওয়েট করছে। আজকে মনে হয় খাট ভেঙে যাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আজকে মনে হয় খাট ভেঙে পড়বে, কারণ ভাইয়ার কি শক্তি, আর বাইরে যা শরীর, ভাবে কি লোড করতে পারবে কিনা। আকাশ ওদের কথায় হাসতে লাগলো। আকাশ ওদেরকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল, আর সে নিজে বাসর ঘরে প্রবেশ করলো। আর দেখলো তার সেই মানুষটা বিছানার মধ্যে বধূ সেজে বসে আছে। আকাশ গিয়ে ঘোমটা খুলে আর চোখ বন্ধ করে আছে। নীলা লজ্জায় তাকাতে পারছে না। সে আর তখন আকাশ বলতে লাগলো, আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে মা অনেক বেশি খুশি হতো। আজকে আফসোস লাগছে, জীবনে এমন কিছু ঘটে গেল। কেন এসব কথা মনে করে কষ্ট পাচ্ছ তুমি? আমি সব সময় তোমার পাশে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। আর খুব তাড়াতাড়ি নতুন মা এনে দিব, যেন আপনাকে সারা জীবন জ্বালিয়ে রাখে।